টিসিবির 1 কোটি কার্ড দেয়ায় ব্যাপক অনিয়ম, অভিযোগ বাণিজ্য উপদেষ্টার। রমজানে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করবে সরকার। শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনাল নির্মাণে নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ, ব্যয় বেড়েছে দফায় দফায়। এবং কর্মৌকুফ রাষ্ট্র বিনির্মাণে নেতিবাচক প্রভাব ফেলে বললেন অর্থ উপদেষ্টা। সবাইকে নিয়ম মেনে ভ্যাট দেয়ার আহ্বান। দর্শক স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। টিসিবির 1 কোটি কার্ড দেয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, শিগগিরই এ বিষয়ে খতিয়ে দেখতে মাঠে নামবেন তিনি। রাজধানীতে ইকোনমিক্স রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর এক অনুষ্ঠানে তিনি আরও জানান, রমজানে বাজার স্থিতিশীল থেকে নিম্নগামী রাখার চেষ্টা করবে সরকার। অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক্স রিপোর্টার্স ফোরাম আয়োজিত ইআরএফ প্রাণ আরএফএল মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণ করেন বাণিজ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ বিশিষ্টজনরা। মানুষ হিসেবে আজকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, রমজানে বাজার নিম্নমুখী রাখতে সর্বাত্মক চেষ্টা করবে সরকার। এ সময় টিসিবির স্মার্ট কার্ড দেওয়ার অনিয়ম দূর করতে সরজমিনে মাঠে নামারও ঘোষণা দেন তিনি। কোটি যে কার্ড দেওয়া হয়েছে এবং এর যে ডিলার সংখ্যক আছে, এখানে ব্যাপক অনিয়ম রয়েছে। এই অনিয়ম সমূহগুলোকে আমি চিহ্নিত করতে চাই। আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি যে আমরা অলরেডি প্রায় 56 বা 57 লক্ষ কার্ড আমরা নির্দিষ্ট করেছি এবং প্রায় 1 কোটি থেকে বাকি কার্ডগুলোকে আমরা বাদ দিয়েছি এবং আমরা নতুন স্মার্ট কার্ড নিয়ে আসছি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সত্য প্রকাশে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার জনগণের, সবার মতামতকে গুরুত্ব দিতে চায় এই সরকার। খুব জোরে সোরে বলতে পারি যে আমাদের যে ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে আসছে কিনা আমি জানি না। আমরা আমাদের যেগুলো কাজ যা যা করছি, যা যা হচ্ছে, আপনি আগে দেখেছেন তো যে আগের প্রাইম মিনিস্টার আপনার কয়টা প্রেস রিলিজ পেতেন। আমাদের এখানে যতগুলো ঘটনা ঘটছে আমরা প্রত্যেকটা প্রেস রিলিজ দিচ্ছি। অনুষ্ঠানে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী বলেন, দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে কৃষি খাতের উপর জোর দিতে হবে। আমাদের কৃষি খাত বর্তমানে বাংলাদেশের জন্য যদি বলতে হয়, আমরা ভীষণভাবে পিছিয়ে আছি। আমাদের দায়িত্ব আছে এবং আমরা যদি আমাদের দায়িত্বগুলোকে যথোপযুক্তভাবে পালন করতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে বাংলাদেশ কিন্তু সফল হয়ে আনতে পারে। পরে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে করা সেরা প্রতিবেদনের জন্য বিভিন্ন গণমাধ্যমের 10 জন সাংবাদিকের হাতে তুলে দেওয়া হয় ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড 2024। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। একের পর এক বাড়ানো হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ ব্যয়। ব্যবহার করা হয়েছে নিম্নমানের মালামাল। নির্বাচনী ঢাকঢোল পেটাতে গত বছরের অক্টোবরে উদ্বোধন করা হলেও এখনও অনেক কাজ বাকি। অন্তর্বর্তী সরকার বলছে, কাজ শেষ করতে আরও 1 বছর সময় লাগবে। শরীফ মাহমুদের ক্যামেরায় আরিফুল ইসলামের প্রতিবেদন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল মেগা প্রকল্পগুলোর মধ্যে যা বেশ আলোচিত। তবে এই প্রকল্প ঘিরে অনিয়ম, দুর্নীতি আর নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ উঠছে। 2023 সালের অক্টোবরে উদ্বোধন করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল। তবে কাজ শেষ না হওয়ায় এখনও সেবা দিতে পারছে না কর্তৃপক্ষ। আর এদিকে প্রকল্প ব্যয় 7,000 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 30,000 কোটি টাকায়। একই সময়ে বেঙ্গালুরু ক্যাম্পাগাউড়া আন্তর্জাতিক বিমানবন্দরের 2য় টার্মিনালের কাজ শুরু হয়ে 2022 সালে যাত্রী সেবা চালু হয়েছে। তাদের খরচ হয়েছে বাংলাদেশি টাকায় 7,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পের দুর্নীতি ও অপচয় খতিয়ে দেখার কথা। সেখানে আমাদের থেকে প্রায় 4 ভাগের 1 ভাগ খরচে তারা এটা সম্পন্ন করেছে এবং তারা অলরেডি আমাদের একই সময় কিন্তু দুটো এয়ারপোর্টের কার্যক্রম শুরু হয়েছিল প্রস্তুতির, তারা অলরেডি অপারেশনে চলে গেছে। এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানিয়েছে, জাপানের নিপ্পন কই এবং কোরিয়ার স্যামসাং এর যৌথ কোম্পানি এডিসি এই প্রকল্পের মূল ঠিকাদার হলেও সব কেনাকাটা হয়েছে বাংলাদেশের আমলাতন্ত্রের হাত ধরে। আমাদের থার্ড টার্মিনালে আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে সুন্দর মনে হলেও নির্মাণের সর্বস্তরে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যার স্বাক্ষর সর্বত্র স্পষ্ট।
এছাড়া তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবার মান উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক করতে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব এককভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নয়, বরং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার কথাও বলছেন সংশ্লিষ্টরা। অযাচিতভাবে জাপানের কোম্পানিকে এই কাজ দেয় দেশ প্রভূত আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, কেননা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে না হয়ে আনসলিসিটেড অ্যাওয়ার্ড হয়, যে কোনো সময় তারা যে কোনো ফি নির্ধারণ করবে, আর সেই বুঝে চূড়ান্তভাবে যাত্রীকে বহন করতে হবে। আমি মনে করি যে এই যে খরচ, এই যে কস্ট বৃদ্ধি পেল কয়েক গুণ, এটার ব্যাপারে একটা সঠিক আমার মনে তদন্ত হওয়া প্রয়োজন। টার্মিনালটি অসম্পূর্ণ থাকায় এখনই চালু করা যাচ্ছে না। সবকিছু ঠিক করে চালু করতে আরও 1 বছর সময় লাগবে বলে জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমরা বিমানের যে সার্ভিস এতদিন পেয়ে আসছি সেটা মনোপুত না, দুর্নীতি না হলে এই খরচটা হতো না, তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব। বেশ কিছু এয়ারলাইন্স কর্মকর্তার দাবি, বিশ্বের যে কোনো দেশের তুলনায় শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের চার্জ বেশি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কর মওকুফ রাষ্ট্র বিনির্মাণে নেতিবাচক প্রভাব ফেলে। 50 বছর ধরে চলছে এই লালন পালনের চর্চা। এমন মানসিকতা থেকে সরে আসা প্রয়োজন। ভ্যাট দিবসের সেমিনারে এসব কথা বলেছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, কর ফাঁকি দিলে অনেক সেবা থেকে বঞ্চিত হতে হয়। সবাইকে নিয়ম মেনে ভ্যাট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় খরচের যোগান ও সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সিংহভাগই আসে অভ্যন্তরীণ সম্পদ থেকে। সংগৃহীত অভ্যন্তরীণ সম্পদের বড় উৎস মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যাট। রাজস্ব আহরণে এনবিআরের 3টি খাতের মধ্যেও অন্যতম এটি। ভ্যাট দিবস 2024-এর এই আয়োজনে রাজস্ব ঘাটতির কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে ভ্যাট হার কমানোর কোনো সুযোগ নেই। আমাদের ভ্যাটের রেট কমানো এই সময়ে এই ধরনের কোনো কমিটমেন্ট করা, চিন্তা ভাবনা করা এর কোনো সুযোগই নেই। বর্তমান প্রজন্মকে সবসময় ভবিষ্যৎ প্রজন্মের ঋণের ভার যত কম হয় সেই প্রচেষ্টা আমাদের নিতে হবে, তাদের লাইফটা যাতে আরো ডিসেন্ট হয়, এবং সেই ঋণের ভার কমাতে হলে আমাদের কর বাড়াতে হবে। দুর্নীতি কমানোর পাশাপাশি কর ও মূসক আদায় বাড়াতে অটোমেশনের বিকল্প নেই বলে মন্তব্য করেন অর্থ সচিব। কর নেট বাড়াতে গেলে আমাদেরকে যেই কাজটা করতে এনবিআর এর এফোর্ট বাড়াতে হবে। এফোর্ট বাড়াতে গেলে আবার অটোমেশনেরও দরকার, কারণ অটোমেশনের একটা ইম্পর্টেন্ট হচ্ছে হিউম্যান টাচ কমে যায়, তাতে করাপশনটা কমে যায়। ব্যবসায়ীদের কর ছাড় ও প্রণোদনার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, 50 বছর ধরে অনেক খাতকে সুবিধা দিলেও তারা এখনো শিশুই রয়ে গেছে। ব্যবসায়ীরা আছেন, ব্যবসা পরবর্তী পরে আমাকে ট্যাক্স থেকে একটু অব্যাহতি দেন। আর আমাদের শুধু টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট আছে, শিশুকে লালন পালন করা। আমরা 50 বছর ধরে বহু শিশুকে লালন করছি এখন, মানে ট্যাক্স শেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে, আর কতকাল শিশুকে লালন করা। কর আহরণের যে চ্যালেঞ্জ তা উত্তরণে কর কর্মকর্তাদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। মানুষের প্রতি আমাদের কমিটমেন্ট আছে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। তীব্র শীত ও ঘন কুয়াশায় লালমনিরহাটের বিভিন্ন স্থানে আলু খেতে পচন দেখা দিয়েছে। গত 1 সপ্তাহ ধরে দুপুর থেকে কুয়াশাচ্ছন্ন থাকে পুরো জেলা। এর ফলে আলুর ফলন নিয়ে শঙ্কায় রয়েছে কৃষক। কুয়াশায় আলু গাছের পাতায় সাদা হয়ে ধীরে ধীরে গাছ নুয়ে পড়ে। কীটনাশক ব্যবহার করেও লাভ হয়নি বলে জানিয়েছেন অনেক চাষি। এতে লোকসানের শঙ্কা করছেন তারা। শীতের মৌসুম কাজে লাগিয়ে পাহাড়ে বাণিজ্যিকভাবে ফুল চাষ করছে রাঙামাটির কৃষকরা। পরীক্ষামূলক চাষে সফলতাও পেয়েছেন তারা। রাঙামাটির গণ্ডি পেরিয়ে এসব ফুল যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামে। রাঙামাটির 10টি উপজেলার মধ্যে জুম চাষের পাশাপাশি কৃষকরা ফুল চাষ করছেন। বিশেষ করে গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস, জারবেরা, ডালিয়া সহ রয়েছে নানা প্রজাতির দেশি বিদেশি ফুল। পার্বত্য অঞ্চলের আঞ্চলিক উপপরিচালক তপন কুমার পাল জানান, সবজির পাশাপাশি ফুল চাষে সহযোগিতা করবে কৃষি বিভাগ। মার্কিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া বাজারে আধিপত্য বিস্তার রোধের আইন লঙ্ঘন করেছে এমন অভিযোগে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানিটির বিরুদ্ধে তদন্তে নেমেছে চীন। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার চীনের বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন এক বিবৃতিতে এই তদন্তের ঘোষণা দেয়। তবে কিভাবে এনভিডিয়া চীনের প্রতিযোগিতা আইন লঙ্ঘন করেছে সেটি বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতে সম্পদশালীদের আগমন, শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নত বিমানবন্দর অবকাঠামোর কারণে
প্রাইভেট জেটের চলাচল ক্রমেই বাড়ছে। মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা বিজনেস এভিয়েশন অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক তথ্যানুযায়ী চলতি বছর দুবাইয়ে বিজনেস জেট চলাচলে 18,000 ছাড়িয়ে যাবে। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।